আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলাদেশ স্টুডিও অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। বিরতির আগে আমরা কথা বলছিলাম স্বাধীনতার ৪২ বছরকে সামনে রেখে আমরা দেশকে কতটুকু দেশ হিসেবে গঠন করতে পেরেছি, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশকে আসলে কতটুকু স্বাধীন এবং সার্বভৌম হিসাবে আমরা বিশ্বের কাছে পরিচিত করতে পেরেছি, আমাদের যতটুকু দায়িত্ব ছিল আমরা কতটুকু তা পালন করতে পেরেছি, আমরা আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন যারা দেশকে সঠিক পথে চালিয়ে নেওয়ার দায়িত্ব যাদের, তারা কতটুকু সঠিক পথে সঠিক উপায়ে সৎ পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। বিরতির আগে আরো কথা বলছিলাম ৪২ বছর পর এসে আজকে আমাদের যারা অতিথি রয়েছেন তারা কে কি ভাবছেন। এইখানে আজকের এই প্যানেলের সবচেয়ে তরুণ যিনি অতিথি তিনি বলেছেন যে তিনি নিজেও মনে করেন যে বাংলাদেশের ইতিহাসের একজন ভুক্তভোগী, তিনি ইতিহাস বিকৃতির একজন ভুক্তভোগী। এই বিষয়ে আমি তার সাথে কথা বলবো। তবে একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? মিস্টার খান বলছি। মিস্টার খান, বলুন আপনার অভিমত। দিস ইজ রিগার্ডিং, আমি কি একটু সময় পাবো? বেশিক্ষণ দিতে পারবো না আনফরচুনেটলি, বিকজ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আপনি যে প্রশ্নটা করেছেন 42 ইয়ার্স এর একটা অ্যাকাউন্টেবিলিটি চেয়েছেন, জি, ওটা বলতে তাহলে ইট টেকস লিটল টাইম। আমরা যত সংক্ষেপে পারবো তত সংক্ষেপে আমরা নিব, আমি ওটাই চেষ্টা করছি। জি বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে দেখুন, আপনি বলেছেন ৪২ বছরে আমাদের অ্যাচিভমেন্ট। ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, পাকিস্তান আমলে আমাদের দেশে আমাদের এলাকায় উৎপাদন হতো ৭৭ ভাগ, আর ১৯ ভাগ হতো ২৩ ভাগ হতো পাকিস্তানে, কিন্তু খরচটা হতো আদার ওয়ে অ্যারাউন্ড। জি, আমরা একটা দেশ স্বাধীন পাওয়ার পরে এখন 100% আমরা যতটুকু আছে খরচ করতে পারছি। জি, এবং আজ থেকে মনে করেন ২০ বছর আগে আমরা রাজশাহী থেকে ঢাকা আসতে লোক ৮-১০ ঘন্টা, এখন হয়তো ৪-৫ ঘন্টা আমরা আসতে পারছি। অ্যাচিভমেন্ট হয়নি তা বলা যাবে না, অবশ্যই হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার পরে, ৭৫-এর হত্যার পরে যা ঘটেছে, দেশে রাজনীতি হয়ে গেছে একটা বিজনেস। ইউনো, I am doing research in one of the universities in this country. So I am telling from that perspective point of view যে এই যে রাজনীতি মানে ব্যবসা, এই ব্যবসা হয়ে যাওয়াতে ইতিহাস নিয়ে যে যেভাবে পারছে কথা বলছে। মাই পয়েন্ট ইজ, আমি আপনাকে একটু থামাই। আপনি বলেছেন যে রাজনীতি হয়ে গেছে ব্যবসা। আমরা বাংলাদেশের অনেক বড় বড় বুদ্ধিজীবীর কাছ থেকে কিন্তু আপনার মতোই একই টোনে কিন্তু কথা বলতে শুনি যে রাজনীতি হয়ে গেছে ব্যবসা। যখন আপনি ব্যবসা বলেন তখন সেখানে অর্থের একটি সংশ্লিষ্টতা থাকে। আপনি যে ব্যবসার কথা বলছেন সেটিও কি অর্থের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়? There is no doubt about it. I am in your line. আমি বুদ্ধিজীবীদের কথা জানি না, আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিয়েও সন্দিহান, আমি সেদিকে যাচ্ছি না। প্লিজ allow me to add some points on that. সেটা হচ্ছে আপনার ওই যে যখন আপনার ওই যে কথাটা থামিয়ে রেখে আমি একটু ডিস্টর্টেড হয়ে গেলাম, রপ্তানি হয়েছে যেটা বলছেন মেজর হাফিজ যিনি আছেন বিএনপির এখন, জি, উনি ২০০৬-এর শেষের দিকে, ক্ষমতার শেষের দিকে, বিএনপি ৪ দলের সরকারের ক্ষমতার শেষের দিকে টিভিতে এক ইন্টারভিউতে, দিস ইজ ওয়ান অফ মাই রেফারেন্সেস ইন মাই রিসার্চ, আই এম টেলিং ইউ, দিস ইজ ওয়ান অফ দ্য এন্ড নোটস দ্যাট আই এম পুটিং ইন, জি, টাইম এবং ডেট দিয়ে। ইনি বলেছিলেন তারা যশোর ক্যান্টনমেন্টে, তিনি হি ওয়াজ এ লেফটেন্যান্ট, জি, তারা ব্রেকডাউন করেছে ২৪ তারিখে, জি, and he was asked in the TV, did you hear any ঘোষণা or anything? He said না, আমি তো ২৪ তারিখে ব্রেকডাউন করেছে। ফার্স্ট বেঙ্গল ছিল, তার ফার্স্ট বেঙ্গল ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ছিল। আচ্ছা, তারা তখনই ব্রেকআউট করেছে, পাকিস্তানিদের হত্যা টত্যা করে বের হয়ে গেছে। তখন শহীদ আনোয়ার, লেফটেন্যান্ট আনোয়ার, যে নামে এখন ঢাকা ক্যান্টনমেন্টে একটা স্কুল আছে, জি, বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আনোয়ার, জি, ২৪ তারিখ, মাইন্ড ইউ। ওই ঘোষণা ফোষণা তো শুনেন ২৬ না কি তারিখ, এই জন্য। এবার আসেন আপনি ১৯ তারিখে ব্রেকআউট করেছে হলো আপনার কি বলে গাজীপুরে, 19 মার্চ, সেখানে সেকেন্ড বেঙ্গল ওখানে যুদ্ধ করেছে, মারাও গেছে, বাঙালি মারা গেছে, অনেক কিছু হয়েছে ওখানে। জি, এখন ঘোষণার একটা ইতিহাসের কথা বলছি আপনাকে। জি, আপনার হাজী শরীয়তুল্লাহর নাম শুনেছেন ইতিহাসে, জি, সেই 19 বা 1800 শতাব্দীর দিকে। আসেন তিতুমিরের কথা শুনেছেন, জি, তারাও কিন্তু বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তারা দিয়েছিল একটা এলাকার স্পিরিটের উপরে, জি, কিন্তু তারা কিন্তু অর্গানাইজ করতে পেরেছিল না সারা ভারতবর্ষকে, জি। কিন্তু এই ঘোষণা একদিনের বিষয় না, বঙ্গবন্ধু এটা অর্গানাইজ করেছেন ইয়ার্স টুগেদার। এন্ড তিনি, আই এম অ্যান আর্মি পার্সন অলসো, আই রিটায়ার্ড ফ্রম আর্মি। আর্মিতে একটা কথা আছে, বি প্রিপেয়ার্ড মিশন, অর্থাৎ যে আমি যদি অদার্স নিতে না পারি, তোমাদের যা কিছু আছে পরিস্থিতি যদি আসে তোমরা নেমে পড়বে, অ্যাক্ট অ্যাকর্ডিংলি।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাই আর কি এক্সপ্লেনেশন চান আপনারা? এখানে তো আমার মাকেও দেখেছি ঘোষণা দিতে, হাজার হাজার মানুষ ঘোষণা দিয়েছে 7ই মার্চের পরে। কে কি ঘোষণা দিল, মেজর আর কি ঘোষণা দিল? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল জিনিস কেন মানুষ বোঝে না? হোয়াই দে আর পলিটিসাইজিং দিস ম্যাটার? আই ডোন্ট নো। আরে ভাই, একটা দেশের স্বাধীনতা মুক্তি সংগ্রাম আসতে হলে ইট নিডস ইয়ার্স টুগেদার টু মোটিভেট দ্য পিপল। ইটস নট এ ম্যাটার অফ ওয়ান মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসবো আপনার কাছে। একজন কলার ফোন করেছেন মিস্টার খান, এবং এই প্রথমবারের মতো তিনি আমাদের কাছে তার আইডেন্টিটি রিভিল করলেন। এর আগেও তিনি ফোন করেছেন এবং তিনি আজকে আমাদেরকে বললেন যে তিনি একজন সাবেক কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ধন্যবাদ মিস্টার খান আপনার অভিমত শেয়ার করার জন্য। আমাদের অনেক কলার অপেক্ষা করছেন সম্ভবত, আমরা সবার কল নেওয়ার চেষ্টা করবো। আজকে একটি বিশেষ দিন এবং এই বিশেষ দিনে আপনাদের বিশেষ অনুভূতিটি আমরা জানতে চাই। দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের ভাবনা কি? আজকে 42 বছর পরে আমরা যখন প্রবাসী থেকে চ্যানেলের সামনে এসেছি বাংলাদেশ নিয়ে কথা বলতে, এবং গত 3 সপ্তাহের যে বাংলাদেশের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড যদি আমরা পর্যালোচনা করি, কোন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি? আজকের এই 26শে মার্চ অন্যরকম একটি 26শে মার্চ কি হতে পারতো না? এবং তার জন্য আসলে দায়ী কারা? যারা যুদ্ধ অপরাধের বিষয়টিকে তুলে সত্যিকার যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলে যুদ্ধ অপরাধের বিচার করছেন, এবং যুদ্ধ অপরাধীদের সত্যিকার বিচার হচ্ছে কিনা এই বিষয়ে যে কথাবার্তা হচ্ছে, এই পরিস্থিতির সৃষ্টির জন্য আসলে দায় কার? মানুষের কি যুদ্ধ অপরাধীদের বিচার চাওয়ার অধিকার নেই? আবার যারা যুদ্ধ অপরাধী হিসেবে যারা অভিযুক্ত, তাদেরও কি ন্যায় বিচার পাওয়ার অবস্থা বাংলাদেশে বিরাজ করছে না? এই প্রশ্নগুলি সামনে রেখে দেশ যখন আজকে একটি পরিস্থিতিতে এসেছে, তখন আমরা 26শে মার্চ পালন করছি। আজকের 26শে মার্চ বাংলাদেশের অতীতের যে কোনো 26শে মার্চের থেকে অনেক ভিন্ন, এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আর সেজন্যই আপনাদের অভিমত আমরা প্রত্যাশা করছি। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। শুনছেন? আমি ডক্টর দাস বলছি। জি, আপনার অভিমত? আচ্ছা শুনেন, যখনই আপনাদের এখানে স্পিকাররা আসেন বা যা বলেন যে শহীদ জিয়া, আর তখন আমার অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার হাই হয়ে যায়। উনি শহীদ জিয়া কিভাবে হলেন? যারা শহীদ, যারা টাইটেল পান, ওরা ইউজুয়ালি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে, ধর্মের জন্য যুদ্ধ করে মারা যায়। দোজ আর দি পিপল কল শহীদ মিয়া। কিন্তু জিয়া তো নিজে একটা খুনি লোক। উনি বঙ্গবন্ধুর হোল ফ্যামিলিকে তারা মেরে ফেলছে, আরো দেশের অন্যান্য লোকেরা মেরে ফেলছে। কলার কি লাইনে আছেন? জেন্টলম্যান। জি। তারপরে শুধু তাই না, ওনার ওয়াইফ বলছে যে নাস্তিক বেগম জিয়া। আমি তো দেখি উনি ইসলামের কোন জিনিসই ফলো করেন না। শি ইজ দি বিগেস্ট। কলার কি লাইনে আছেন? না, উনি সরি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি, উনি হিজাব পরেন না, উনি নেল পলিশ পরেন, উনি মেকআপ নেন। তাহলে উনি কি ধরনের মুসলিম? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি দেখি তো উনি সবচেয়ে বেশি বড় নাস্তিক। আচ্ছা, আপনি যে কথাটি বলেছেন যে শহীদ জিয়াকে কেন শহীদ বলা যাবে না, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি এবং তিনি দায়িত্বরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে এক্সপ্লেনেশন দিবেন আমাদের বিএনপির যিনি আজকের অতিথি এসেছেন তিনি। একজন মৃত এবং একজন সাবেক রাষ্ট্রপ্রধানের জন্য আমরা যখন কথা বলবো, একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। যখন এই ধরনের একজন তার পাপের প্রায়শ্চিত্ত দিয়েছে, পাপের প্রায়শ্চিত্ত কিনা এটি অন্য বিষয় এবং এটি নির্ধারণের আপনি কিংবা আমি কিন্তু কেউ নই। যখন একজন মৃত ব্যক্তির সম্পর্কে কথা বলবো যিনি একজন সাবেক রাষ্ট্রপতি ছিলেন, আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনি একজন রাজনীতিবিদকে নিয়ে সমালোচনা করতে পারেন, আপনি বেগম খালেদা জিয়াকে নিয়ে সমালোচনা করেছেন, বেগম খালেদা জিয়ার প্রতিনিধি এখানে রয়েছেন এবং তিনি এটি ব্যাখ্যা করবেন। কিন্তু একজন সাবেক রাষ্ট্রপতি এবং যিনি নিহত হয়েছেন অন্যায়ভাবে এবং বিচার বহির্ভূতভাবে, এবং তিনি একটি দেশ, বাংলাদেশের মতো একটি দেশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, তার প্রতি কিন্তু মানুষের আবেগ রয়েছে, তার প্রতি কিন্তু মানুষের সম্মান রয়েছে। এই সম্মানটুকু দিতে যেন আমরা কার্পণ্য বোধ না করি, সেই বিষয়ে আমাদের সবারই সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। আপনার প্রতি অনেকগুলি কল এসেছে। প্রথমে এসেছে একজন কলার ফোন করেছেন যে ইতিহাস বিকৃতির বিষয়ে আমি কথা বলছিলাম। আমি কিন্তু আপনার কাছে আসবো এই বিষয়ে। ইতিহাস বিকৃতির বিষয়ে আমরা কথা বলছিলাম এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি তার অভিজ্ঞতায়
তিনি বলেছেন, এবং তিনি বলেছেন তিনি রিসার্চও করছেন। বাংলাদেশের আজকে এখন আমরা দেখেছি গতকালকে বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর প্রশংসা করছেন এবং কারো কর্মকাণ্ডের প্রশংসা করছেন, এবং সেনাবাহিনীকে অনেকে বলছেন যে তিনি আহ্বান জানিয়েছেন যে সেনাবাহিনীর জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইন্টারভিন করেন। সেই একজন সাবেক সেনা কর্মকর্তা যিনি বাংলাদেশের সেনাবাহিনীতে কাজ করেছেন, তিনি বলছেন প্রকৃত ইতিহাসের ব্যাখ্যা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। পরের তিনিও কিন্তু আপনাকেই নির্দেশ করে কিছু প্রশ্ন করেছেন, আপনার ব্যাখ্যা আমরা শুনতে চাইব। আমি ধন্যবাদ জানাই প্রথম কলার যিনি, উনি একটা ইউনিভার্সিটিতে রিসার্চ করছেন হয়তো বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভ এইসব বিষয় নিয়ে। তো আমি আসলে ওনার রিসার্চের হেল্পের জন্য আমি কিছু ইনফরমেশন ওনাকে দিতে চাই। সেটা হচ্ছে যে ইতিহাস বিকৃতি কে বা কারা কিভাবে করছেন এটা আপনারা ভালো করেই জানেন, আমরা সবাই জানি। আমি একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউতে আমি বলবো, যেটা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা, এখান থেকে আসছে ইতিহাস বিকৃতি প্রসঙ্গ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, তখন তিনি একজন মেজর ছিলেন। এই যে 25 তারিখ 25শে রাত্রে যখন হানাদার বাহিনী নিরস্ত্র বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ল চট্টগ্রামে, তখন কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব, এর আগেই শেখ মুজিবুর রহমান সাহেব কারা বরণ করে, তাদের হাতে বন্দী হয়ে গেছেন, নিজের থেকে বন্দিত্ব বরণ করে নিয়েছেন, এবং সাথে সাথে আওয়ামী লীগের তৎকালীন সময়ে যে নেতৃবৃন্দ ছিলেন, আমাকে শেষ করতে দেন, পালিয়ে গেছেন। আমি কলারের প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি 7ই মার্চের ভাষণের কথা আমি বলতেছি, 7ই মার্চ আমি বলতেছি কলার। তখন কিন্তু বাংলাদেশের তৎকালীন সময়ের 7.5 কোটি মানুষ যারা ইতারে শুনেছেন, তারাই সেটার উইটনেস যে কে স্বাধীনতা ঘোষণা করেছেন। শহীদ রাষ্ট্রপতি যে স্বাধীনতা ঘোষণা করেছেন, যাদের ঘরে রেডিও তখন ছিল তারা শুনেছেন, এবং মুখে মুখে। এখন 7ই মার্চ যে শেখ মুজিবুর রহমান বলেছেন, যে কলার যেটা বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা আমরা সকলেই বলি। কিন্তু তিনি বলেন নাই যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো রেসকোর্স ময়দানে। যদি তার উদ্দেশ্য থাকতো বাংলাদেশের স্বাধীনতা, যদি তিনি চাইতেন, আমাকে বলতে দেন, যদি তার এই উদ্দেশ্য থাকতো, ইন্টেনশন থাকতো বাংলাদেশকে স্বাধীন করার, তিনি ওই রেসকোর্স ময়দানে তিনি বলতেন সেদিন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হবে। এবারের সংগ্রাম স্বাধীনতা বলেন না, স্বাধীনতা ঘোষণা করা এরপরে দেখেন 25 তারিখে ঘোষণা করেছেন না 27 তারিখ। আমি বলি কিভাবে 27 তারিখ সেটা বলতেছি। 26 তারিখে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং 27 তারিখে সেটা পরবর্তীতে আবার সেটা রিপিট করা হয়েছে। 26 তারিখে কোথায় ঘোষণা করেছেন? 26 তারিখে আমার কাছে উইটনেস আছে, আমি দেখাচ্ছি আপনাদের। কোথায় ঘোষণা করেছেন? আমি এভিডেন্স গুলো আপনাদের দেখাচ্ছি। কোথায়? আপনার নিশ্চয়ই মনে রয়েছে বা আপনি জানেন সেটি কোথায় ঘোষণা করেছেন? 25 তারিখ রাত্রে। 26 তারিখে তিনি যখন হানাদার বাহিনী যখন অ্যাটাক করলো নিরস্ত্র এবং কিছু সংখ্যক অফিসারদের, কমান্ডিং অফিসার সহ অনেকদেরকে মেরে ফেলল, কোথায় ঘোষণা করেছেন? ওই সময় চট্টগ্রাম থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমি আসবো আপনার কাছে। এবং কোথায় আমি জানতে চাচ্ছি যে 26 তারিখ কোথা থেকে তিনি ঘোষণা করেছেন? চট্টগ্রাম থেকে তিনি। চট্টগ্রামের কোন জায়গায়? চট্টগ্রাম অনেক বড় এলাকা, এবং সেটাকে আবার কিভাবে রিপিট করা হয়েছে সেটাকে 26 তারিখ কিভাবে ঘোষণা করেছেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি সেটি না, আমি যদি এভিডেন্স চান তাহলে এভিডেন্সটা আপনাকে দেখাচ্ছি। এভিডেন্স দিলে আপনি টেক্সট দিতে হবে, ঘোষণাটা দিতে হবে। আচ্ছা, আমি আপনাকে দুটো বই দেখাই, অসুবিধা নাই। বই দেখায় তো লাভ নেই, আপনি ঘোষণা তো টেপে আমরা ক্যাসেটে সব জায়গায় শুনি, এই যে শুনতেছি তো আমরা রেগুলার শুনছি। শুনছেন? আমাকে এই সময়টা দিতে হবে, আমি ক্লারিফিকেশন দিচ্ছি। ব্যারিস্টার এম এ সালাম, এভিডেন্স খোঁজার আগে আমরা কয়েকজন কলারের সাথে কথা বলে দেখি তারা কি ভাবছেন। এই 26 এবং 27 তারিখের যে বিতর্ক, এই বিতর্কে আসলে আমরা এখানে বিতর্কের আসলে কিছু নাই, কিন্তু যদি বিতর্ক নিয়ে আসা হয় তাহলে কিছু করার নেই। জিয়াউর রহমানের সময়ে, জিয়াউর রহমানের নির্দেশে যে খন্ড খন্ড স্বাধীনতার দলিলপত্র ঘোষণা হয়েছে, যেটা হাসান হাফিজুর রহমান সম্পাদনা করছেন, সেইখানেই উল্লেখ আছে 27 তারিখ। জিয়াউর রহমান 14 নম্বর স্বাধীনতার ঘোষণা। দেখেন কি বলছেন তিনি, কে বলেছেন? আপনি যার কোটেশন দিচ্ছেন, কোট দিচ্ছেন, কে লিখেছেন? উনি একজন লেখক, ওই সময়কার একজন রাজনীতিবিদ, এবং অলি আহাদ, যিনি শেখ মুজিবুর রহমান আপনারা তো ভালো করে চিনেন, আপনার চেনার কথা, ওই সময়কার। আমি মেজর জিয়া বলছি। এত দ্বারা আমি বাংলাদেশের
স্বাধীন বাংলাদেশের অস্থায়ী বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, বিশ্বের সকল গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ও অপরাপর রাষ্ট্রসমূহকে অনতিবিলম্বে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান কর্তৃক সংশোধিত ঘোষণাটি নিম্নরূপ। হান্নান সাহেবের আমি বলি আপনাকে যে বিষয়টি এটা তারিখ কত? এটা তারিখ প্রথম তিনি আপনি যে কোটেশনটি পড়লেন যে দেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে বিপ্লবী রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ঘোষণা করছেন এবং পরবর্তীতে আপনি নিজেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, এটি কিন্তু আপনি বলেছেন। এটা না আমি বলি নাই, এখানে আমার বক্তব্য আছে। এটা এখানে আপনি যে 26 তারিখে আমার প্রশ্নটা শেষ হয়নি, আমার প্রশ্নটা হচ্ছে আপনি ওলি আহাদের বই থেকে আপনি নিজেই কোটেশন দিয়েছেন এবং সেখানে কিন্তু অন রেকর্ড কিন্তু আপনি বলেছেন, এটা কিন্তু লাইভ। আমি শেষ করি। আপনি যে প্রমাণ প্রথমে দিয়েছেন সেই প্রমাণের প্রেক্ষিতে যদি আমি বলি, আপনি অন রেকর্ড বলেছেন পরবর্তীতে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণা থেকে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই যে কথাটি আপনি বললেন এটি কোন তারিখে বলেছেন তিনি? এটি তিনি বলেছেন, প্রথম বলেছেন যেটা 26 তারিখে। আপনার এখানে যুদ্ধ যখন তারা চট্টগ্রামে যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে এবং কমান্ডার সহ বেশ কিছু অফিসারদের যখন মেরে ফেলে তখন 26 তারিখে সাথে সাথে নিজে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। 26 তারিখে এবং 27 তারিখে ঘোষণা। আপনি কিন্তু এখনো বলেননি যে কোথায় ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম তো অনেক বড় এলাকা এবং সেখানে কাকে তিনি ঘোষণা দিয়েছেন, কে সেটি শুনেছে। পরের দিন 27 তারিখে আপনি বলছেন যে 27 তারিখে ঘোষণা দিয়েছেন বেতারের মাধ্যমে, যেটি আমরা সবাই জানি, কিন্তু 26 তারিখ তিনি কিসের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এবং কে শুনেছে? 26 তারিখে তো ওই সময় যখন তৎকালীন সময় যারা সেনা অফিসাররা ছিল ওই সময় তখন তো এই সুযোগ ছিল না যে বেতারের মাধ্যমে বা ইতারের মাধ্যমে জনগণের কাছে বা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া। তিনি সাথে সাথে স্বাধীনতা ঘোষণা দিয়েই তিনি যুদ্ধে নেমে পড়েছেন এবং 26 তারিখে এবং ওইটা আবার 27 তারিখে সেটা রিপিট করা হয়েছে। আপনি কি মনে করেন যে আপনি কিন্তু এখন পর্যন্ত আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ডক্টর এমাজউদ্দিন সাহেব আপনারা সবাই চেনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, এবং এটা শুধু উনার কথা নয়, উনা অলি আহাদেরও কথা এবং অনেক বইগুলোতে আছে। আমি আপনাদের রেফারেন্সগুলো দিচ্ছি। এমনি সময় ইন্দিরা গান্ধী নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের এক সমাবেশ 6 নভেম্বরে বলেছিলেন স্বাধীনতার ডাক এসেছিল শেখ মুজিবুর রহমান গ্রেফতার হবার পরে, তার পূর্বে নয়। আমার জানা মতে তিনি কোন সময় স্বাধীনতার ঘোষণা দেন নাই। ইন্দিরা গান্ধী যখন আপনি একটা জিনিস আপনাকে লজিক্যালি আপনি চিন্তা করেন, বইগুলো পড়তেছেন, আপনি লজিক্যালি চিন্তা করেন, আপনাদের আওয়ামী লীগের মালিক উকিল সাহেবও বলেছিলেন এই কথাটি যে শেখ মুজিবুর রহমানের কাছ থেকে কোন ধরনের উনি গ্রেফতার হওয়া পর্যন্ত স্বাধীনতার কোন নির্দেশনা কোনোভাবে আমাদের কাছে আসে। এই মেসেজ আপনি কোথায় পেলেন? এই মেসেজ তো আপনি আমি আসলে এই ভাইকে আমি একদমই আমি একটা জিনিস বলি, থামাতে হবে না, আমি একটা জিনিস, আপনাদের তিনজনের যদি এখানে সবচেয়ে তরুণ উনি যদি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে শেখ মুজিবুর রহমান কেন উটের ইন্টারকন্টিনেন্টালে ওই 25 তারিখের আগে এক নাগারে 4-5 দিন মিটিং করছিলেন এবং মিটিং এর পরে সাংবাদিকরা যখন কোয়েশ্চেন করছিল যে অবস্থা কি, তখন তিনি বলেছিলেন যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। তার মানে কি, শেখ মুজিবুর রহমান অখণ্ডিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা তিনি চান নাই এবং স্বাধীনতা কোনোভাবেই কোনো প্রমাণ কোনো জায়গায় নেই তিনি বাংলাদেশের আমি আসবো আপনার কাছে। আমাদের বিরোধীতে যেতে হবে, সুতরাং এইভাবে আমাদের বিরোধীতে যেতে হবে। অসুবিধাটা কি ছিল এইভাবে বিকৃত করা? উনি যদি ওনার বাসা থেকে যখন 25 তারিখে গ্রেফতার হন, ওনার বাসা থেকে যখন 25 তারিখে উনি গ্রেফতার হন, ধানমন্ডি থেকে পল্টন হেঁটে মাত্র 5 মিনিট লাগে না আমার মনে হয়। ধন্যবাদ। একটা চিঠি দর্শকদের একটা বিরোধীতে এই বিতর্ক থাকবে, আমরা বিরোধী করার জয়েন করছি। ইতিহাস এইভাবে